অনেকের একটা ধারণা আছে যদি স্বামী আগ বাড়িয়ে বা ফার্স্টে যদি ডাইভোর্সের মামলা করে তাহলে স্ত্রীকে মেনটেনেন্স দিতেই হবে। চলুন আজকে একটু ক্লিয়ার করে দিই। ধরুন স্ত্রী আপনার উপর অকথ্য অত্যাচার করছে, কটু কথা বলছে, এত খারাপ ব্যবহার করছে, ইভেন গায়েও হাত দিচ্ছে, শুধু আপনার নয়, আপনার বাবা মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে যে বাবা মায়ের শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে থাকতে পারছেন না, মিথ্যে মামলা করছে, আপনাদের একদম অশান্তিতে রেখেছে। বেশিরভাগ সময় তার বাড়ির লোক এসে ধমকাচ্ছে চমকাচ্ছে, স্ত্রী মাঝে মাঝেই এখানে ওখানে চলে যাচ্ছে, কিচ্ছু করছে না, মানে কাউকে কোনো পাত্র দিচ্ছে না, টাকা হাতেই নিচ্ছে, আর শুধু অত্যাচার আর অত্যাচার, আর পারছেন না, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, কি করবেন? আপনি চাইলেই এইসব যখন ঘটনা ঘটবে চাইলেই কিন্তু প্রথমেই কোর্টকে জানাতে পারেন যে আমার উপরে এরকম অত্যাচার হচ্ছে, আমি ডাইভোর্স চাই। এতে কোনো পাপ নেই, এতে পিছিয়ে আসারও কোনো ব্যাপার নেই। অনেকেই বলেন যে ডাইভোর্স মামলা যদি ছেলেরা অর্থাৎ স্বামী যদি আগ বাড়িয়ে করে তাহলে অনেক সময় বেগ পেতে হয়, মেনটেন্যান্স দিতেই হবে। দেখুন আইনে এরকম কিছু বলার নেই, আইনে এরকম কিছু বলার নেই, এগুলো কিছু লোকাল গেজেট যেখানে বলা হয় যে প্রথম ডাইভোর্স মামলা করছিস, এবার কেন মেনটেন্যান্স দিতেই হবে, অ্যালিমেনি দিতেই হবে, কেন ভাই? এরকম কোনো আইন নেই। এবার কি আছে, সত্যি কথা বলতে, যদি আপনি ডাইভোর্স মামলা করেন হয়তো আপনার নামে মেনটেন্যান্স মামলা একটা করতে পারে, অ্যালিমেনির মামলা করতে পারে, করতেই পারে, সে তো এমনিও করতে পারে। যে আপনার উপরে অকথ্য অত্যাচার করছে, যেরকম আপনার লাইফটাকে রিস্কের মধ্যে রেখে দিয়েছে, আপনার বাবা মাকে সুস্থ রাখতে পারছেন না, বাবা মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, সে নিজের মতো করে চলছে, কোথায় যাচ্ছে কী করছে, আপনার মনে হচ্ছে যে অন্য কারোর সঙ্গে হয়তো সম্পর্কে জড়িয়ে আছে, হয়তো কিছু কিছু প্রমাণও আপনি পেয়েছেন। তো এরকম পরিস্থিতি, সে আপনি এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইছেন, তো বেরোতে তো হবে, কিছু তো রিস্ক নিতেই হবে। তো রিস্ক কী? যে কোর্টের মাধ্যমে রিস্ক, লাইফ রিস্কের থেকে, মেন্টালিভাবে ক্রুয়েলটির শিকার হওয়ার থেকে তো কোর্টে গিয়ে একটা বলা উচিত যে আমার উপর এরকম অত্যাচার হচ্ছে, আমি সেই ব্যক্তি যে পারছি না আর সামলাতে, আর সহ্য করতে পারছি, কষ্ট হচ্ছে, এবার একটু বাঁচান। তো এই বাঁচান বললে কিন্তু মুখে শুধু বাঁচান হবে, তার জন্য কিন্তু কোর্টে প্রমাণ পেশ করতে হবে। প্রমাণ কি? এই যে রোজ যে আপনার উপর টর্চার করছে, আপনার বাবা মাকে টর্চার করছে, আপনি চুপচাপ বসে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, এগুলো একদম করবেন না। থানায় যান, থানায় গিয়ে জেনারেলি করুন। এবার আপনি ভয় পাচ্ছেন পুলিশ আসবে তদন্ত করতে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে, আর স্ত্রীকে আবার একটা কি মামলা করবে, বা আরও কঠিন মামলা করবে যাতে আপনাদের জেল হয়। এটাই তো ভাবছেন, এরকম করবেন না। জেনারেলিটি একটু অন্যভাবে করবেন। সেটা হলো আপনি যে জেনারেলিটা করবেন যে আমার উপর অত্যাচার করছে, এই করছে, ওই করছে, লাস্টে লিখে দেবেন যে আমি এই মুহূর্তে পুলিশ অ্যাকশান চাইছি না, এটা ফিউচার রেফারেন্সের জন্য আমি নথিভুক্ত করতে চাই, এই পুলিশ অ্যাকশান এই মুহূর্তে চাইছি না, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক, একটু সময় দিতে চাই স্ত্রীকে, চাইছি যে যাতে আপোষে ব্যাপারটা মিটিয়ে নিতে পারি। এরকমভাবে জেনারেলি করলেন। এরকমভাবে রিপিটেড টাইম যখনই অশান্তি করবেন জেনারেলি করবেন। শুধু আপনি নয়, আপনার বাবা মা, যদি বাবা মার সঙ্গে হয়ে থাকে বাবা মা করবে, আপনার যদি ভাই বোনের সঙ্গে হয়ে থাকে ভাই বোন করবে, যার সঙ্গে হবে ফ্যামিলিতে সবাই করবে। হলো? এর পরে কাজটা হলো যখনই আপনাদের উপর অত্যাচার করবে, ধাক্কা মেরেছে, থাপ্পড় মেরেছে, চুল টেনেছে, কামড় দিয়েছে, খামচি দিয়েছে, যাই করুক, একটু খামচি দিয়েছে, একটু ধরুন একটা ব্লাডও বেরোয়, হালকা হালকা ধরুন ছাল উঠে গেছে, তাহলেও কিন্তু ইঞ্জুরি রিপোর্ট অবশ্যই করবে। যারা ইঞ্জুরি রিপোর্ট করতে পারছেন না, মানে এমন জায়গায় আছেন সরকারি হসপিটাল অনেক দূরে বা যাওয়া সম্ভব না, ডাক্তার দেখান, প্রাইভেট ডাক্তার দেখান, রেজিস্টার্ড কোনো প্রাইভেট ডাক্তার দেখান, তার ডাক্তারের সিল সই নিয়ে একটা প্রেসক্রিপশন বানিয়ে রাখুন, সেখানে ডেট, টাইম, কী অত্যাচার করেছে এগুলো যাতে উল্লেখ থাকে। যদি সম্ভব হয় লোকাল থানায় যান, জেনারেলি করুন, তারপরে ইঞ্জুরি রিপোর্ট করুন। অনেক সময় হয় থানা বলে যে চলে যান ইঞ্জুরি রিপোর্ট করে আসুন। ইঞ্জুরি রিপোর্ট কিন্তু বেশিরভাগ সময়, এটা আমার এক্সপিরিয়েন্সেস, থানার রেফারেন্স ছাড়া, কেস নাম্বার ছাড়া, জেনারেলি নাম্বার ছাড়া ইঞ্জুরি রিপোর্ট অনেক সময় হতে চায় না। অনেক সময় বললাম, সব সময়। তাই চেষ্টা করবেন থানায় গিয়ে একটা জেনারেলি করতে, তারপরে সেই ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, সাব ডিভিশন হসপিটাল হোক, স্বাস্থ্যকেন্দ্র হোক, যেখানে ইঞ্জুরি রিপোর্ট হয় সেখানে গিয়ে করবেন। 3 কপিতে দেখবেন ইঞ্জুরি রিপোর্ট হয়, দেখবেন বড় একটা কপি হয়, সরকারি কিছু একটা রেট আছে, উল্লেখ করলাম না, বেশি চাইলে দেবেন না অবশ্যই, সরকারি রেট আছে, ওটা ঘুষ নয়, ওটা রেট, গভর্নমেন্ট রেট, সেটা কিন্তু ইঞ্জুরি রিপোর্ট কালেকশন করতে গেলে কিন্তু টাকাটা দিতে হয়। তো সেটা জেনে নেবেন, জেনে নিয়ে সেই ইঞ্জুরি রিপোর্টটা কালেকশন করে নেবেন। অবশ্যই ইঞ্জুরি রিপোর্ট কালেকশন করবে, এবং যেই ডাক্তার প্রেসক্রিপশন করবে, শুধু ইঞ্জুরি রিপোর্ট না, ডাক্তার একটা প্রেসক্রিপশনও করবেন, দেখবেন ব্যথার ওষুধ দেবে বা সরে গেলে সেখানের মলম দেবে, সেই প্রেসক্রিপশনটা অবশ্যই কালেকশন করবেন। আর যদি এরকম লেখে যে হসপিটাল থেকে ওষুধ কালেকশন করতে হয়, সেটাও কিন্তু ওখানে এন্ট্রি করাবেন। বুঝতে পেরেছেন? দেখবেন ছোটো স্লিপ দেয় না কাগজে, সেটা কিন্তু এন্ট্রি করাবেন। আর সেটাও কিন্তু অনেক সময় হয় যে ওষুধটা কালেক্ট করেছে নাকি, কারণ সেটা অনেক সময় দেখা হয়, তাই এটাই করে নেবেন। এগুলোকে যত্ন করে রাখবেন, জমিয়ে রাখবেন, জেনারেলি করবেন আর রাখবেন, রেখে দিলেন। আপনার মা বাবা যদি বৃদ্ধ হয়, যদি সিনিয়র সিটিজেন হয়, তাদের বলবেন যে এসডিও বা ডিএম অফিসে গিয়ে কথা বলতে, এবং সেখানে গিয়ে সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা করতে।
হলো। এছাড়া উমাং নামে একটা ওয়েবসাইট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানেও কিন্তু সিনিয়র সিটিজেনরা নিজেদের কমপ্লেন করতে পারে। আপনার মা যদি চায় উমেন কমিশনে কমপ্লেন করতে পারে, আপনার বাবা চাইলে হিউম্যান রাইটসে কমপ্লেন করতে পারে, আপনার বোন চাইলে উমেন কমিশনে মামলা করতে পারে, আপনার মা চাইলে বোন চাইলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করতে পারে। এইসব অনেক সুযোগ আছে, সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ধরুন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আপনাদের নয় মামলা করুন, আপনিও কাউন্টার কেস করুন, আপনার মাকে দিয়ে করান, আপনার বাবাকে দিয়ে করান, যার উপর অত্যাচার হবে। এরকম নয় ফ্যামিলি সবাই মিলে লিখলেন আমার মাকে মারলো বাবাকে মারলো, এরকম মারলো না, পার্ট বাই পার্ট করুন। আপনাকে মেরেছে আপনি করুন মামলা, আপনার মাকে মেরেছে মা করুন। আপনার নামে যদি মামলা হয়ে থাকে, আপনিও আপনাদের যতজন ফ্যামিলি মেম্বার আছে, যতজনের উপর স্ত্রী অত্যাচার করবে, যেরকম অত্যাচার করবে, সেই অত্যাচারগুলোর উপর আলাদা আলাদা সেপারেট এফআইআর করবে। তাকেও কোর্টে যেতে হোক, 5টা কেসে যদি যখনই বেল নিতে হবে, 5টা কেসে যখন ডেট পড়বে, তার যখন ওই যে ডেইলি রুটিন যখন ব্রেক হবে, ওই রোদের মধ্যে গিয়ে কোর্টে বসে থাকা, শীতকালে গিয়ে কাপা, বর্ষায় গিয়ে ভেজা, তখন বুঝবে মিথ্যে মামলা করলে কী হয় আর অত্যাচার করলে কী হয়। এই প্রত্যেকটা কাগজ আপনি রাখুন, এগুলো নিয়ে গিয়ে তারপরে গিয়ে ফার্স্টে আপনি ডাইভোর্স মামলা অর্থাৎ কন্টেস্টেড ডাইভোর্স মামলা করুন। তবে কন্টেস্টেড ডাইভোর্স যাওয়ার আগে একবার তাকে সুযোগ দেবেন, বলে দেবেন দেখো তোমার তো মিলছে না, তুমি তো আমার নামে এত কেস করছো, বুঝতেই পারছি খুব সমস্যা, তোমার তো হচ্ছেই, তো চলো না মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিই, বলে দেখবেন। জিতে চায় অবশ্যই দিয়ে দেবেন। আর যদি মনে হয় না যে আপনিও সংসার করতে চাইছেন, অবশ্যই সংসার করুন, এটা আপনার নিজস্ব ডিসিশন। আর যদি মনে হয় না এর থেকে বেরো, আপনি মিউচুয়াল ডিভোর্সের কথা শিখে বলতে পারেন। আর একটা কথা বলি, এই ভিডিও চলতে একটা কথা বলি, অনেকেই ভাবতে পারে যে না এটা ডিভোর্সের টিউটোরিয়াল ভিডিও, না একদম নয়। যার ইচ্ছা হয় দেখবেন, নাহলে বেরিয়ে যাবেন। এটা কিন্তু তাদের জন্য বানানো, যাদের উপর স্ত্রী অত্যাচার করে আর যারা চাইছেন ডাইভোর্স দিতে, ডিসিশন নিতে পারছেন না, ডাইভোর্স দেবো কি দেবো না, ফার্স্টে মানে ফাইল করবো কি করবো না, তাদের জন্য। ফাইল করবেন কি করবেন না তার জন্য। যারা শান্তিতে সংসার করছেন বা মুখ বুঝে সহ্য করবেন ভেবে নিয়েছেন, তাদের জন্য একদম না, তারা স্কিপ করে যান। এবার ভাবুন তো, আপনি বলছেন আপনার স্ত্রী আপনার থেকে যখন তখন টাকা নিয়ে নিচ্ছে, আপনার অত্যাচার করছে, মারধর করছে, অশান্তি করছে, এবং সে তো আপনার বাড়িতেই আছে, সে তো আপনার যে পয়সা সেখানেই খাওয়া দাওয়া করছে। তো এরপরে ধরুন আপনার স্ত্রী আপনার থেকে এবার বেরিয়ে গেল, বা আপনার উপর ধরুন মেনটেন্যান্স মামলা করলো, আপনার যে ইনকাম সেখান থেকে 20% বা 25% যাবে। যদি মনে করেন সেটাকে অ্যাভেল করতে পারবেন, করতেই পারেন, শান্তি তো পাবেন। এবার বলবেন অ্যালিমিনি বা এগুলো থেকে বাঁচারও অনেক রাস্তা আছে, যে বা মেনটেন্যান্স থেকে, যে আপনার স্ত্রী ইনকাম করে, আপনার স্ত্রী ভালো জায়গায় চাকরি করে, সেগুলো আপনি কোর্টের মাধ্যমে অবশ্যই জানার একটা অধিকার আছে। রাজনীশ ভার্সেস নেহা যে সুপ্রিম কোর্টের লেস জাজমেন্ট আছে, যেখানে বলাই আছে যে যখনই স্বামী স্ত্রী কোনো মেনটেন্যান্স মামলা করবে বা অ্যালুমিনি মামলা করবে, তাদের কী করতে হবে, অ্যাফিডেভিট পেশ করতে হবে, তাদের কিন্তু ডিক্লারেশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস পেশ করতে হবে। সেখানে কিন্তু তাদের কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, তারা কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়, কত বছর ধরে চাকরি করে, এগুলো প্রত্যেকটাই তাদের কিন্তু উল্লেখ করতে হবে। কি লোন আছে, ইএমআই কাটছে, সবগুলোই বলতে হবে। তো সেগুলো কিন্তু তাদের উচিত দেওয়া। যদি এরকম হয় যে সে মিথ্যে কথা বলছে, তাহলে কোর্ট ছাড়বে না, আর আপনিও ছাড়বেন না। আপনি তার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য স্ত্রীর বিরুদ্ধে মামলা করুন, তখন দেখবেন স্ত্রী আরও অসুবিধা করবে। তো আশা করি স্ত্রীগুলো করবে না। যদি মনে হচ্ছে যে স্ত্রী তার নিজের ইনকাম লুকাচ্ছে, আপনার অনেক পদ্ধতি আছে, সেগুলো অ্যাপ্লাই করুন। সেগুলো হলো স্ত্রীর যে এমপ্লয়ার আছে, মানে স্ত্রী যারা আন্ডারে কাজ করে, কোর্টের মাধ্যমে সেখানে নোটিশ পাঠান, তার বেতন কত, কবে চাকরিতে ঢুকেছে, কত টাকা সে ইনসেন্টিভ পায়, কী পায়, সব দেখবেন দিয়ে দেবে। কোর্টের অর্ডার যখনই ঢুকবে না, কোর্ট যখন সমন পাঠাবে এমপ্লয়ারকে, দেখবেন সব দিয়ে দেবে, চিন্তা নেই। এরপরে যদি আপনার মনে হয় যে স্ত্রীর কী আছে কী নেই জানতে পারছি না, তাহলে কী করবেন, এই প্যান সার্চিং করাবেন। আপনি তো পারবেন না, আপনি কোর্টের মাধ্যমে করাবেন। প্যান আইটিআর যা আছে সেই সার্চিং কোর্টের মাধ্যমে করাবেন। মানে আপনার উকিলবাবুকে বলবেন, উকিলবাবু কোর্ট এটা প্রেয়ার করবে, কোর্ট কী করবে, তার এই ইনকামটাকে, সঠিক ইনকামটাকে জানার জন্য, বা তার এই যে কত টাকা কোথায় আছে, কী কী মায়না বেতন পাচ্ছে, সেগুলো জানার জন্য এটা সেই সব ইনকাম ট্যাক্সকে নোটিশ পাঠাবে, কোর্টকে দেবে, আপনাকে দেবে না। আপনি আইটি করলে ফট করে পাবেন না, কিন্তু এগুলো করতেই পারেন। এগুলো করে ইনকাম, দেখুন ইনকাম একটা এমন জিনিস না কেউ লুকিয়ে রাখতে পারে না। হ্যাঁ, আপনাকে সচেষ্ট হতে হবে, আপনাকে সঠিক জায়গায় যেতে হবে, সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। এই বিষয়ের উপর আমার একটা ভিডিও আসছে, যে স্ত্রী বা স্বামী যদি নিজের ইনকাম লুকিয়ে রাখে, যদি সঠিকভাবে না দেখায়, তাহলে কীভাবে বের করবে, এর 10-15টা পদ্ধতি আছে, ডিটেল ভিডিও, অবশ্যই একটু দেখে নেবেন। কারণ এটা কিন্তু অনেক সময় মেনটেন্যান্স থেকে বাঁচার একটা বিশাল বড় অস্ত্র। স্ত্রীর ইনকামটাকে, লুকিয়ে রাখা ইনকামটাকে দেখান, কোর্টের সামনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই সেটাকে নিয়ে আমার ভিডিও আছে, দেখে নেবেন। এছাড়া ধরুন স্ত্রীর কোনো অ্যাডাল্টারি চলছে, মানে স্ত্রী ধরুন কোনো পরকীয়া সম্পর্কে আছে, কোনো পুরুষের সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে, অ্যাডাল্টারির মধ্যে আছে, তো সেটা যদি প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই মেনটেন্যান্স দিতে হবে না। বা আপনার স্ত্রী ধরুন অনেকদিন ধরে আপনাকে ছেড়ে চলে গেছে, কোনো খোঁজ খবর রাখছে না, আপনি সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসে মামলা করেছেন, স্ত্রী দিয়ে স্বইচ্ছায় কোর্টে এসে বলছে আমি থাকবো না, তাহলেও কিন্তু মেনটেন্যান্সের অ্যামাউন্টটা একটু কম হতে পারে। বা অনেক সময় যদি কোর্ট চায় যে স্ত্রী স্বাবলম্বী আছে,
তাহলে কিন্তু মেনটেন্যান্সটা জিরো হয়ে যেতে পারে। তো পরিস্থিতি বিভিন্ন রকম হতে পারে। তো এই যে চেষ্টা যদি না করেন, এরপরে যদি কোর্টে আপনার নামে গিয়ে স্ত্রী গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা বা যখন 498 আইপিসির মামলা বা আরও সেকশনে মামলা করবে, তখন কিন্তু আপনি যদি প্রথমে গিয়ে কোর্টে অ্যাপিয়ার করেন, তাহলে কিন্তু কোর্ট কিন্তু ভাবতে পারে এই মানুষটি যেহেতু কোর্টে এসেছিল, প্রথমে কোর্টে এসে নিজের কষ্টের কথা বলেছিল, তাই তার বিরুদ্ধে হয়তো কাউন্টার মামলা করেছে স্ত্রী, এরকমও কিন্তু একটা কিন্তু ধারণা কোর্টে তৈরি হতে পারে। তাই আপনি এই চেষ্টাটা করতেই পারেন। যদি আপনার উপর অত্যাচার হয়, অবশ্যই আওয়াজ তুলুন। এই আওয়াজটা কিন্তু ঘরে অশান্তি নয়, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক কাজগুলো করে রাখতে হবে, আগে থেকেই এভিডেন্স জোগাড় করতে হবে। ভিডিওগ্রাফি করুন যখন অশান্তি করবে, বাড়িতে দরকার হলে সিসিটিভি ক্যামেরা লাগান, বিভিন্ন কাজ আছে, এগুলো করে রাখুন। মারামারি করতে যাবেন না, অশান্তি করবেন না, তার সঙ্গে অসভ্য গালিগালাজ করবেন না। সেই যদি করে সেগুলো ভিডিওগ্রাফি করুন। যদি কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে আপনাকে হুমকি দেয়, বাজে কথা বলে, কিছু করে, প্রত্যেকটা জিনিস এভিডেন্স জোগাড় করে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, কোর্টে পেশ করবেন। যখন এগুলো ডিজিটাল এভিডেন্স দেবেন, 65D এভিডেন্স অ্যাক্টে একটা সার্টিফিকেশন হয়, সেটা দেবেন। অবশ্যই এই বিষয়ে উকিলবাবুর সঙ্গে কথা বলে নেবেন, সাহায্য করবেন। আর যখনই কোনো লিগাল স্টেপ নেবেন, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেবেন, দেখবেন আপনার কাজটা আরও সুগম হবে। আজকে আসি, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেকেই কিন্তু জানে না যে ডাইভোর্স ফাইল ছেলেরা আগেও করতে পারে, তাদের তো এটা রাইটস, কেন পিছিয়ে আসবে। আজকে আসছি, নমস্কার, ধন্যবাদ।